ইলেকশন হবে ফেব্রুয়ারির 12 তারিখে, সামনে 2 মাস বাজারটা আসলে কেমন যাবে? তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। যদি সেটা আমাদের মনে হয় হ্যাঁ আমরা সেই ডিরেকশনে আগাচ্ছি এবং সেটা হয়ে যাবে, মোটামুটি ঠিকমতো হয়ে যাবে, বড় কোনো ক্যাশ ছাড়া, তাহলে আমার ধারণা মার্কেটে কিছুটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি, আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, ইলেকশনের তফসিলের মধ্যে ঘোষণা হয়েছে। এই ইলেকশনকে ঘিরে কিন্তু অনেক ধরনের কথা রয়েছে যে এই ইলেকশনের সময় আসলে পুঁজিবাজার কেমন যাবে, পুঁজিবাজার অন্য আগের ইলেকশনগুলোতে কেমন গেছে। এটা নিয়ে আমরা দেখছি যে ইলেকশনের সময় পুঁজিবাজারটা একটু ভোলাটাইল থাকে। আর এর মধ্যে আমরা একটা সহিংসতার ঘটনা দেখেছি, একজন রাজনৈতিক ব্যক্তিকে গুলি করা হয়েছে। তার মানে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তই আমরা দেখছি। এই পরিস্থিতি বাজারও কিন্তু আমরা দেখছি যে একটু উত্তপ্ত, কারণ হচ্ছে গত 6 মাসের যদি আমরা একটু বিশ্লেষণ করি, জুনের পর থেকে, জুনের শেষ দিক থেকে যে বাজারের উত্থান হয়েছিল সেটি কিন্তু বেশি দিন সাস্টেইন করেনি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এসে কিন্তু বাজারটা আবার পড়ে গেছে। সেই জায়গা থেকে মাঝখানে 4700 পয়েন্টের কাছাকাছি এসেছিল, এখান থেকে আবারও একটু বাউন্স ব্যাক করে 4900 পয়েন্টের কাছে গেছে। তো এই পরিস্থিতিতে সামনের 2 মাস, ইলেকশন হবে ফেব্রুয়ারির 12 তারিখে, সামনের 2 মাস বাজারটা আসলে কেমন যাবে, এই বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সাথে বিশ্লেষণ করতে আমাদের অতিথি হয়েছেন ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ইমরান হাসান। জনাব ইমরান হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটে। একটু প্রথমে যে ভূমিকাটা দিলাম সেটা থেকে একটু প্রশ্ন করি, আগামী 2 মাসের বিষয়ে আপনি আসলে কি বলবেন? মানে রাজনৈতিক পরিস্থিতি, সেই জায়গা আসলে শেয়ার মার্কেটটা কেমন যায়, যদি আগের ইলেকশনগুলোকে একটু টেনে বলেন। জি, আগের আসলে প্রপার ইলেকশন হয়েছিল তো অনেক আগে, হ্যাঁ, তো সেই সময়ের সাথে মার্কেট ডিনামিক্স অনেক চেঞ্জ হয়ে গেছে আমি মনে করি এখন। তবে মানে খুব সিম্পলি যদি বলি, আমার যেটা মনে হয় সামনের 2 মাসে আপনি যেটা বললেন, এই সময় একটা রাজনৈতিক অস্থিরতা থাকবে। মানে অস্থিরতা কখনো কম থাকবে, কখনো বেশি থাকবে, বাট নাই হয়ে যাবে না, একটা টেনশন এটা সবসময় থাকবে। বাট অ্যাট দ্য সেম টাইম নির্বাচন নিয়ে অনেকের শঙ্কা ছিল যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা, ডিলে হলে কত ডিলে হতে পারে, বা অনেক দিন পিছিয়ে যেতে পারে কিনা। সেটা থেকে এখন মার্কেট একটা বড় রিলিফ পেয়েছে তফসিলটা ঘোষণা হওয়াতে। যে যদিও কোনো কিছু সার্টেন না, 100% কখনোই বলা যায় না না হওয়া পর্যন্ত, বাট এটা বোঝা যাচ্ছে যে সেই ডিরেকশনের দিকে আমরা যাচ্ছি, নির্বাচনের দিকে। এবং এটা নিয়ে সবসময় লক্ষ্য করে আসছেন মার্কেটে গত 2 সপ্তাহটা যদি আপনি অবজার্ভ করেন, 2 থেকে 3 সপ্তাহ, এই সময়ে অনেকগুলা পলিটিক্যাল ইভেন্ট বা আনসার্টিনিটি ছিল। যেমন হচ্ছে তারেক জিয়ার একটা স্টেটমেন্ট ছিল মাঝখানে তার দেশে আসা নিয়ে, তারপর খালেদা জিয়ার অসুস্থতা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা, এরপর মাঝখানে আবার মানে নির্বাচন হবে কি হবে না এরকম একটা কনফিউশনও মানুষের মধ্যে ছিল। তো সেই পিরিয়ডটাতে আপনি দেখবেন যে মার্কেটে কিন্তু একটু একটা শর্ট র্যালি হলো। আমি গত 2-3 সপ্তাহ কথা বলছি। দেন আবার যখন এরকম একটা অবস্থা তৈরি হলো যে তারেক জিয়া দেশে আসতে পারছেন না, হ্যাঁ, এটা তার একক সিদ্ধান্তে না, এটা নিয়েও আবার একটা দেখা গেলো মার্কেটে একটা ভালো একটা কারেকশনও হলো তারপরে, যে আসলে কি হচ্ছে স্বভাবত মানে অনিশ্চয়তা আসলে আমরা অ্যাজ এ হিউম্যান এটা কেউই পছন্দ করি না, এটা অস্বস্তি দেয় আমাদেরকে। এরপর আবার যখন নির্বাচন মানে তফসিল ঘোষণা করা হবে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে বলা হলো, তখন আমরা সেই সপ্তাহটা আবার দেখলাম মার্কেট আবার একটা র্যালি এবং একটা পজিটিভ একটা ভাইব ছিল। কিন্তু সেটা যে খুব স্ট্রং তা না, খুব স্ট্রং না এই জন্য বলবো যে ভলিউম কিন্তু খুব হাই ছিল না, ভলিউম মোটামুটি 400-500 কোটির এই রেঞ্জেই ছিল। তা আমার এরপর আপনি এখন যেটা বললেন যে একজন রাজনীতিবিদ, তাকেও একটা হত্যা চেষ্টা বা গুলি করা হয়েছে রিসেন্ট টাইমে, এই ধরনের ঘটনা আমার ধারণা নির্বাচন পর্যন্ত বিভিন্ন রকম ইভেন্ট হতে থাকবে। তো এই কারণে এই ইভেন্টের প্রত্যেকটা ইভেন্টের প্রভাব মার্কেটে পড়বে এবং কি কি ঘটনা ঘটবে এটা যেহেতু আমরা কেউ ফোরকাস্ট করতে পারি না, মার্কেটে কি ইয়ে হবে এটা যেহেতু এটার উপর নির্ভরশীল, এটা ফোরকাস্ট করা আসলে একটা র্যান্ডম ফোরকাস্ট করা হবে। বাট যেটা বলা যায় যে ওভারঅল ডিরেকশনটা মার্কেটে, যেহেতু নির্বাচনটা নিয়ে একটা খুব কি পয়েন্ট ছিল বিনিয়োগকারীদের মধ্যে যে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে, এখন তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। যদি সেটা আমাদের মনে হয় হ্যাঁ আমরা সেই ডিরেকশনে আগাচ্ছি এবং সেটা হয়ে যাবে, মোটামুটি ঠিকমতো হয়ে যাবে, বড় কোনো ক্যাশ ছাড়া, তাহলে আমার ধারণা মার্কেটে কিছুটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাবো। কিন্তু এই জন্য মেজর বা খুব বিগ আপ ট্রেন্ড এই সময় হয়তো পাবো না, কারণ সেটা আপনার ওই যে অস্থিরতাটা থাকবে দেখে পুরোপুরি মানুষ ইয়ে হতে পারবে না। আর আমার কাছে যেগুলা এর বাইরে প্রভাব মনে হয়, একটা প্রভাব হচ্ছে সুদের হার।
আপনি লক্ষ্য করে থাকবেন যে সুদের হার বিশেষ করে ট্রেজারি বন্ডগুলা, যেটাই মেনলি মেইন ইন্ডিকেটর আমাদের সুদের হারের, ট্রেজারি বন্ডগুলোর রেট আবার বাড়া শুরু হয়েছে। তো সুদের হারটা যদি এখন বাড়তে থাকে, এটা আবার মার্কেটের জন্য পজিটিভ হবে না। আপনি যেটা বললেন যে জুন, জুলাই, আগস্ট এই 3টা মাস মার্কেট আপ ছিল, যদি একদম মান্থ টু মান্থ আমরা হিসাব করি। তো এই 3টা মাস মার্কেট আপ থাকার পিছনে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল হচ্ছে সুদের হার তখন পড়া শুরু হয়েছিল। তার আগে সুদের হার আমরা দেখেছি লং টার্ম বন্ডগুলা, যেটা 10 বছর মেয়াদি বা তার থেকে বেশি, এগুলো 12.5-র উপরে রেট উঠে গিয়েছিল কুপন। আর শর্ট টার্ম বন্ডগুলো সেগুলো ছিল 12%-এর উপর। এটা তো কাইন্ড অফ তার আগে 10 বছরের মধ্যে হাইয়েস্ট রেট, ট্রেজারি বন্ডের জন্য একটা পিক টাইপের বলা যায়। এখান থেকে যখন আবার সুদের হার পড়া শুরু হলো, ওটা কিন্তু মার্কেটের পজিটিভ ইম্প্যাক্ট ছিল যে সুদের হার আরও অনেক পড়তে থাকবে, পড়ে আসবে। বাট আমরা রিসেন্ট টাইমে গত 1.5 মাস ধরে দেখছি যে সুদের হার আবার বাড়ছে। তো এটা যদি ডিসেম্বরে কন্টিনিউশন থাকে এবং আবার বেশ ভালোভাবে বাড়তে থাকে, ওটা আবার মার্কেটের জন্য একটা নেগেটিভ ফোর্স হবে এবং এটা একটা স্ট্রং ফোর্স। বাট আমার যেটা ধারণা, এটা খুব বেশি বাড়বে না, আগের পর্যায়ে অন্তত যাবে না আর কি। কিছুটা বাড়ছে, এটা আমার মনে হয় গভর্নমেন্ট বোরিং একটু বেড়েছে, ইলেকশনেও কিছু খরচ টরচ আছে, এসব কারণে। আপনি দুইটা জিনিস বলছিলেন, একটা হচ্ছে যে রাজনৈতিক পরিবেশের সাথে মার্কেটের একটা আপস ডাউন হয়তো সামনে দেখা যাবে, সাথে হচ্ছে সুদের হারের কথা বলছিলেন। আমরা ইনফ্লেশনেরও দেখছি যে ইনফ্লেশনটা গত মাসের চেয়ে একটু বেড়েছে। সেই জায়গা থেকে আমি একটু ভাগ করে যদি বলি, ইলেকশনের কথা বলছিলেন, যদি এই ইলেকশনের সামনে 2 মাস আছে, এখন হচ্ছে 4,900 950 পয়েন্টের উপরে অবস্থান করছে সূচকের জায়গাটা। এই যে পজিশনে আছে, ভালো কোম্পানিগুলো অনেকগুলো রয়েছে যেগুলো আমরা দেখছি বিলো প্রাইজে রয়েছে। আপনি কি মনে করছেন যে এই ইলেকশনের কেওয়াজের মধ্যেও ভালো স্টকে পজিশন নেওয়ার মতো অবস্থা দাঁড়ায় গেছে? আর এখন যদি কেউ রিস্ক নিয়ে কিনে আর ইলেকশনটা যদি স্মুথলি হয়, তার জন্য আসলে বেনিফিটগুলো কি হতে পারে? হ্যাঁ, মানে এটা আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে শুরু করি। এটা আসলে ঠিক ফান্ডামেন্টালি ওইভাবে পুরোপুরি ডিফাইন করা যাবে না, হ্যাঁ, বাট কিছু লিঙ্ক আছে। যেমন ডিসেম্বর মাসটা, এখন তো ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাসটা নর্মালি দেখা যায় মার্কেটের জন্য বা ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য একটা পজিটিভ মাস হয়ে আসছে। গত 12 বছরের যদি আপনি ডিসেম্বর মাসের ডাটা দেখেন, এর মধ্যে 75% টাইম ডিসেম্বর মাস মার্কেট আপ ছিল। এটা কয়েকটা রিজন থাকে আপ থাকার পিছনে। একটা হচ্ছে যে কোম্পানিগুলো দেখা যায় যে প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে বিনিয়োগগুলা করে থাকে তারা মার্কেটে, শেয়ার মার্কেটে, ওরা ডিসেম্বর মাসে দেখা যায় আর একটু পজিশন বাড়ানোর চেষ্টা করে। এটা অনেকটা উইন্ডো ড্রেসিং করার জন্য, যে আমার হয় বেশি দাবা কেনা ছিল, এটা এভারেজ ডাউন করে কমায় নিয়ে আসি, পোর্টফোলিওটা দেখতে ভালো লাগবে, ডিসেম্বরে পোর্টফোলিও পাবলিশ করব। তো অথবা আমি যদি একটু বাই করা, তো এটা দাম একটু বাড়ে, কারণ ওরা তো বড় অ্যামাউন্টের বাই করে, তাহলে একটু আবার দাম বাড়লো, আবার মার্কেট প্রাইসটা বেশি দেখাবে, একই পোর্টফোলিও হেলথটা ভালো দেখাবে দেখতে। তো উইন্ডো ড্রেসিং যেটাকে আপনি বলতে পারেন। এই বাই প্রেশারটার কারণে দেখা যায় ডিসেম্বর মাসটা নর্মালি মার্কেট আপ থাকে। সেই সাথে আবার অক্টোবর মাসে একটা আর্নিং নিয়ে দেখা যায় মার্কেটের আর্নিংগুলো সব চলে আসে, তার আগে একটু মার্কেট র্যালি ট্যালি হয়, কারেকশন হয়, মার্কেট। এর মধ্যে কি প্রফিট বুকিং করারও কোনো রিজন থাকে কিনা অক্টোবরে? না, এই যে ডিসেম্বরে যারা করে, বাট ওটা থেকে আসলে নেট ইম্প্যাক্টটা বেশি দেখা যায় যে আপনার বাই সাইডেই থাকে বেশি ডিসেম্বরে। আবার অনেকে ডিসেম্বর এন্ড কোম্পানি নিয়েও তখন থেকেই তাদের একটা শুরু হয়ে যায় যে এই কোম্পানিগুলো ভালো আর্নিং আসতে পারে, পজিশন দেওয়া শুরু করে। তো হিস্টোরিক্যালি দেখা গিয়েছে যে এটা আসলে সাধারণত ভালো করে, এবং সেই হিস্টোরিক্যাল এটা 55% ভালো তাও না, 75% টাইমে দেখা গিয়েছে ডিসেম্বর মাসটা ভালো থাকে। এখন এই বছরটাও সে একই জিনিস রিপিট হবে কিনা উই ডোন্ট নো, কিন্তু সম্ভাবনা আছে। এটার সাথে যদি ইলেকশনকে একটু যোগ করে, হ্যাঁ, এটার সাথে আমি ইলেকশনের দিকে যাচ্ছি। এখন এই বছর কিছুটা ডিফারেন্স হচ্ছে ফান্ডামেন্টালি। একটা হচ্ছে যে আপনার এখন কিন্তু ব্যাংকগুলা বা প্রতিষ্ঠানগুলা অন্য বছরের মতো এত বেশি তাদের সক্ষমতা নাই যে সে মার্কেটে আরও টাকা ঢুকাবে, আরও করবে, কারণ লিকুইডিটি পজিশন অত সারপ্লাস নাই এখন। অনেক ব্যাংক এখন বসেই গেছে, এই 5টা ব্যাংকের কথা আপনি জানেন, আরও অনেক ব্যাংকই এর মধ্যে আছে, এনবিএফআইগুলোও একই অবস্থা। তো এই বছর এটা একটা চ্যালেঞ্জ থেকে যাবে। প্লাস ট্রেজারি বন্ডের রেট হাই, তারা মনে করতে পারেন আমি ট্রেজারিতে ইনভেস্ট করি, হাই রেট আছে, তো উই ডোন্ট নো এটা কী হবে, আমরা দেখি। কিন্তু ইলেকশনে যেটা আমার কাছে মনে হয় যে ইলেকশনের কারণে যেহেতু এটা মার্কেটের একটা বড় একটা ফোকাস ছিল যে ইলেকশন হবে কি হবে না এর উপর মার্কেটের পারফরমেন্স, বিনিয়োগকারীদের এরকম একটা সম্মিলিতভাবে ধারণা ছিল, ইন্ডিভিজুয়াল এক একজনের ডিফারেন্ট ধারণা থাকতে পারে। এই সম্মিলিত ধারণার কারণে আমরা দেখে আসছি ইলেকশন একটা বড় ফ্যাক্টর। তো ওই ডিরেকশনে যেহেতু যাচ্ছে মার্কেট, মানে বাংলাদেশ, এবং বিনিয়োগকারীরা
যতদিন তারা মনে করবে যে ওই ডিরেকশন থেকে যাচ্ছি আমরা, আমার হচ্ছে মার্কেট একটা র্যালি বা একটা পজিটিভ পার্টিসিপেশনে আমরা দেখব। এবং এখানে যে অস্থিরতা থাকবে এটাও বিনিয়োগকারীরা জানে। এখন এটা ডিপেন্ড করতেছে অস্থিরতার এক্সটেন্টটা কত দূর যায়। যদি এখানে রেগুলার অস্থিরতা সবার এক্সপেকটেশন যেরকম সেইভাবেই হয়, এখানে কিছু বাড়াবাড়ি হবে, গন্ডগোল হবে, অনেক আসলে আরেকটু বেশিও হতে পারে, এটা মানুষজন মোটামুটি আমার ধারণা ধরে নিয়েছে যেটা হবে, এটাতে খুব একটা ইম্প্যাক্ট হবে না। আর যদি বড় কোনো পলিটিক্যাল অস্থিরতা হয়, এমন কিছু হচ্ছে কোনো কিছু ইউটার্ন নিতে যাচ্ছে, এমন কিছু হচ্ছে এটা কারো এক্সপেকটেশনের মধ্যে ছিল না এবং সেটা নেগেটিভ কিছু, তখন একটা মার্কেটে বড় শক হতে পারে। আদারওয়াইজ নর্মাল সিনারিতে যেটা বেশি হওয়ার সম্ভাবনা, যেটা হবে বলে আমি আশা করছি, আমার ধারণা এই সময় মার্কেটে একটা র্যালি পাওয়া যাবে। এবং আপনি যেটা বললেন যে এই সময় ইনভেস্ট করাটা তাদের জন্য ঠিক হবে কিনা, আমি মনে করি অবশ্যই ঠিক হবে। বিশেষ করে সে যদি ট্রেড করে থাকে সেটা ডিফারেন্ট স্কেল, যে আমার 15 দিনে কী হবে, 1 মাসে কী হবে, আমরা এটা অনেক কিছুর উপর এটা সে জানে কীভাবে করতে হবে, সে যদি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকে। কিন্তু ফান্ডামেন্টাল ইনভেস্ট করার জন্য এখন অনেক কোম্পানি আছে যাদের ভালো কোম্পানি, সলিড কোম্পানি, পি রেশিও 5-এর নিচে, নট লাইক যে তার নেগেটিভ গ্রোথ, জাং কোম্পানি এই জন্য লো পি তা না, বা খুবই ইনফ্লেটেড আর্নিং শো করে আসছে তা না, সব কিছু সলিড। এখন পি যদি তার 4-4.5 হয়, আমি যদি এখানে এমনও ধরে থাকি যে তার পুরোপুরি সলিডও না, হয়তো পি 6ই হবে, অ্যাকচুয়ালি স্টিল দ্যাট ইজ ভেরি চিপ, এবং তার গ্রোথ হচ্ছে মোর দেন 10%। তো যেটাকে পেগ রেশিও অনেক ইউজ করে, প্রাইস আর্নিং টু গ্রোথ রেশিও, এটা দেখা যাচ্ছে অনেক অনেক নিচে নেমে আসতেছে। তো এই টাইপের তখন অনেক কোম্পানি আছে। এখন যেটা হচ্ছে না যে যেহেতু ফান্ড নাই মার্কেটে, লিকুইডিটি পজিশন নাই, এগুলো আন্ডার ভ্যালুড হয়ে আছে, হেভিলি আন্ডার ভ্যালুড। এই টাইপের কোম্পানিতে আমার মনে হয় বিনিয়োগকারী যদি এখন বিনিয়োগ করে থাকে, যারা লং টার্ম ইনভেস্টার, সে হয়তো 1-2 মাস 3 মাস সেটার দেখতে পারে, আবার নাও দেখতে পারে, কিন্তু সে যদি 1 বছর 3 বছর হরাইজন তার থাকে, আমার মনে হয় যে সে এখান থেকে খুব ভালো রিটার্ন নিয়ে আসতে পারবে। আপনি ইলেকশনের কথা বলছেন যে অন্য অন্য ইলেকশনের সাথে এটা আসলে মেলে না। হ্যাঁ, আমি সেই জায়গা থেকে যদি বলি, ইলেকশন তো একটা টাকা পয়সার খেলা থাকে, মানে মানুষজন হয়তো ফান্ড বের করে, মানে থাকে টাকা পয়সা নিয়ে অনেক ধরনের কথা। আপনি কি আপনার যে দীর্ঘদিন ধরে বাজারে, আপনি কি দেখেছেন যে এই ইলেকশনের সময় ফান্ড ইনজেক্ট হয় না ফান্ড আউট হয়, মানে এই জায়গাটার যদি একটু বিশ্লেষণ আসলে আমি একটু যদি বলেন। এখন ধরেন 2018 ইলেকশন বলি বা বলি, এটা তো আসলে ওইভাবে 18, পার্টিসিপেশন ছিল 24, না। 14 হ্যাঁ, আপনি আরো আগে থেকে হ্যাঁ, মার্কেটে। হ্যাঁ, হ্যাঁ, আরো আগে থেকে মার্কেটে। কিন্তু এর আগে আপনার ধরেন ইলেকশন যেটা হয়েছিল ওটা মনে হয় আপনার 2008 হয়েছিল। হ্যাঁ, তো 8-এ, তারপর এটা হলো হচ্ছে আপনার 10-এর ইয়েতে না, 14-তে, রাইট। তো এখন আপনার 8-এর যে ইলেকশন হয়েছিল, আমি মার্কেটে এত বেশি অ্যাক্টিভ ছিলাম না, আমি ছিলাম বাট অনেক জুনিয়র ছিলাম, বা আমার ওইভাবে এটা ছিল না। আর নর্মালি আমার নর্মাল সেন্স থেকে যেটা মনে হয়, পরবর্তী ইলেকশনগুলোতে নর্মালি যেটা হয়, ইলেকশনের আগে মানুষের একটা অস্থিরতা যেহেতু থাকে, এবং এ সময় নতুন করে বড় ফান্ড ইনজেক্ট মানুষ কমই করে থাকে এই পিরিয়ডটাতে। এইবার ইলেকশন কিন্তু 18-র সাথে বা 24-এর সাথে অনেক ডিফারেন্ট হবে। হ্যাঁ, আমি এই জন্য বলছি এটা কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট। তবে এবং মার্কেট পজিশনও ডিপেন্ড করে, সে মার্কেট কোথায় থাকে। এমন যদি হয়, এখন যদি মার্কেট থাকতো 6000 ইন্ডেক্স, তাহলে ইলেকশনের ইম্প্যাক্ট একরকম হতো, তখন সবাই প্রিফার করতো যে আমি সেফ সাইডে চলে যাই, ইলেকশন হোক তারপর দেখব। আবার এখন যদি ইন্ডেক্স হতো 4000, তাহলে আরেক রকম থাকতো, যে তখন মনে করতো অলরেডি তো অনেক চিপ, তো মেবি গুড ডিল। তো এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট ইন জেনারেল আমি মনে করি ইলেকশনের সময় মানুষজন একটা ওয়েট অ্যান্ড সিতে বেশি থাকতে চায়, বিশেষ করে বড় ইনভেস্টররা। এখন কিছু ফাস্ট মুভার থাকে যাদের হয়তো একটা ইনসাইড বা একটা ফোরকাস্ট তারা ধারণা করে, যে বা সে অনেকটা ইনসাইডারও বলা যায়, সে হয়তো বুঝতেছে বা সে কোনোভাবে জানে যে এটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি, 100% না হলো। তখন যেটা হয় যে তারা কিন্তু কিছু ফাস্ট মুভাররা আগে মার্কেটে চলে আসে। তো আমার ধারণা এটা এই ইলেকশনও হবে। কিছু ফান্ড যদি তারা মনে করে যে ইলেকশনটা হয়ে যাবে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করবে, তারা দেখা যাবে একটা বড় ফান্ড মার্কেটে আগে থেকে ঢুকে যাবে। কিন্তু ইলেকশনের পরটা যদি আমরা দেখি যে না, একটা স্টেবল গভর্নমেন্ট, যেটাতে মানে জেনারেল পাবলিক একটা কনফিডেন্স পাচ্ছে ও মনে করছে যে তারা দেশ ভালোভাবে চালাতে পারবে, দেশের স্টেবিলিটি আরও বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, সব কিছু মিলে একটা পজিটিভ যদি তারা একটা কনফিডেন্স কাজ করে, তখন আমার মনে হয় তখন মার্কেটে একটা বড় র্যালি হওয়ার সুযোগ থাকবে, কারণ অলরেডি আছে মার্কেট চিপ। একটা জিনিস যদি বলি যে মার্কেটের ইলেকশন হবে, অনেকেই মানে পলিটিক্যালি কোম্পানি চুজ করে। হ্যাঁ,
যে এটা আসলে কোন পার্টি, তারা কি রুলিং এ আসবে কিনা, তারা কি বিরোধী দলে আসবে কিনা। আমরা 5 আগস্টের পরেও দেখেছি যে যারা আগের Right. সরকারে ছিল তাদের কোম্পানিগুলো প্রাইস ডাউন করেছে, রাইট রাইট যারা আসার সম্ভাবনা তৈরি হয়েছে বা যাদের মধ্যে আসলে ক্ষমতার ভাগাভাগি হবে হ্যাঁ সেই সব কোম্পানিতে একটা র্যালি হয়েছে। এই যে এই পরিস্থিতিতে জি আপনাকে যদি একটু জিজ্ঞাসা করি, এখন যদি কেউ ঝুঁকি নিয়ে ভালো জায়গায় বিনিয়োগ করে, হ্যাঁ সেটা ইলেকশনের পরে বিনিয়োগ আর এখনকার বিনিয়োগের জন্য আলাদা করে প্রফিট পাবে কিনা, ঝুঁকি যদিও থাকে সেই ক্ষেত্রে আলাদা করে তার মানে বাড়তি লাভ করার কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা? এখন যদি বিনিয়োগ করে হ্যাঁ বাড়তি লাভ করার সুযোগ থাকে, কারণ সে কিন্তু এখন ফাস্ট মুভার হচ্ছে। এখন সে এই বেট করে সে বাড়তি বিনিয়োগ সে মানে আর্লি বিনিয়োগ সে কেন করছে, কারণ সে ধরে নিচ্ছে যে ইলেকশনটা ঠিক মতো হবে, যে গভর্নমেন্টটা ফর্ম করবে সেটাতে দেশের মানুষ খুশি হবে এবং দেশের মানুষের মেজরিটি মানুষের কনফিডেন্স থাকবে সে পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে। এবং তার এই বেটটা যদি রাইট হয় মানে কি, সে ওই একটা বেট নিয়েছিল এবং বেটটা রাইট হলো, তাহলে কিন্তু দেখা যাবে হয়তোবা ওই দিকে যত ঘটনা যেতে থাকবে যে এখন সে বেট নিয়েছে এটা হবে, মেজরিটি মানুষ মনে করতেছে হইতেও পারে নাও পারে, বা 20% মানুষ মনে করতেছে এটা হবে, তারা বেট নিল। কিন্তু যখন 1 মাস পর কি হবে, 1 মাস পর কিন্তু এই যে মানুষ আরো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্লিয়ার হবে। তখন যে বাকি যে 80% ছিল ওইখান থেকে আরো 30% মনে করবে হ্যাঁ তাই তো হচ্ছে, তখন কিন্তু তারাও পজিশন নেওয়া শুরু করবে। তা আস্তে আস্তে করে লেয়ার অফ নতুন ইনভেস্টর আসতে থাকবে। যে বেটটা নিয়েছিল ওই প্রথমে একদম, সে তখন কি হবে বেনিফিটটা বেশি পাবে। এবং ইলেকশনের পর তারপর যদি তার কথা মতোই হয় আরও ভালো র্যালি, সে অলরেডি 6% নিচে ঢুকছে, তো মার্কেটে যদি আরও 10% র্যালি হয় তার রিটার্ন হয়ে যাচ্ছে 16%, বা জাস্ট মার্কেটে, ইন্ডিভিজুয়াল স্টকে তারও অনেক বেশি ভালো পিক হলে মানে ইলেকশনের আগেই সে 16% পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। হ্যাঁ। তো এটাতে মানে আমি এটা জাস্ট উদাহরণের জন্য বললাম পার্সেন্টেজটা, মানে যেটা বোঝাতে চাচ্ছি যে ইলেকশনের পরে যারা দেখে শুনে আসবে এবং সে যখন এটা ভেবেই দেখে শুনে আসে যে না মার্কেট আসলে তো তাই হয়েছে এবং মার্কেট ভালো হবে, কিন্তু যে আগেই চলে আসছে সে কিন্তু এই এক্সট্রা রিটার্নটা তখন তার থেকে পাওয়াটাই স্বাভাবিক, কারণ সে এক্সট্রা রিস্কও নিয়েছে, এই আনসার্টির মধ্যে আসছে। আবার উল্টাটাও হতে পারে, তখন আবার তার লস। এটা তো আসলে মার্কেটের ধর্ম। সে বেট নিল কিন্তু পরে দেখলো যে না তার সেইভাবে যেভাবে সে ভেবেছিল সেভাবে হয়নি। এখন এই যে সরকারের যদি ইলেকশন হয়ে যায়, এই সরকারের শেষের দিকে চলে আসছে, আপনি বলছিলেন যে ইন্টারেস্ট রেট বাড়ছে, তারপরে ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট কুপন রেট বাড়ছে। এই জায়গাতে এই যে এই 2 মাসের আপনি কি দেখছেন, আরো কি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, নাকি এই জায়গায় স্টেবল হবে বা এই জায়গা থেকে ইলেকশনের আগে আগে আরেকটু কমতে পারে? সরকার আসলে ফান্ডের নিড কেমন? ফান্ডের নিড আমি আসলে একটু সারপ্রাইজ হয়েছিলাম যে এই সময় রেট এতটা বাড়বে আমি আশা করি নাই, কারণ আপনি যেটা বললেন যে ফান্ডের নিড কীরকম, তার তো আসলে এখনো মেগা প্রজেক্ট নাই সরকারের। হ্যাঁ, মেগা প্রজেক্টে এখানে একটা বড় একটা ফান্ড পুল করতে থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের ইলেকশনের জন্য একটা ভালো খরচ আছে। হ্যাঁ, তো এই ইলেকশনের জন্য এই খরচটা তো আসলে হঠাৎ করে এখন পুল করতে হচ্ছে এই টাইমটাতে, আমার মনে হয় এটা একটা রিজন। তো এই কারণে, বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু মেগা প্রজেক্ট নাই, আমার কাছে মনে হয় যে এটা কন্টিনিউশন এভাবে থাকবে না। তো ওই কারণে আমার ধারণা যে এই রেটটা খুব বেশি বাড়বে না। হয়তো ডিসেম্বর মাসটা আমরা আরেকটু আপওয়ার্ড ট্রেন্ড দেখবো ট্রেজারি বন্ডে, কিন্তু সেটা যে অনেক বেশি বাড়বে তা না, হয়তো বা অল্প একটু বাড়তে পারে। আমার ধারণা জানুয়ারি থেকে এটা মোটামুটি স্টেবল হয়ে যাবে এবং এরপর আস্তে আস্তে করে আবার কমায় শুরু হবে। কারণ এখন যে রেটটা আছে এটাও হিস্টোরিক্যালি এভারেজের থেকে অনেক উপরে। বিনিয়োগকারীদের একটু ব্রড স্কেলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনার মাধ্যমে। ধরেন ইলেকশন হয়ে গেল ফেব্রুয়ারিতে, একটা ভালো ইলেকশন বা আমাদের যেরকম ইলেকশনরা তার চেয়ে একটু বেটার ইলেকশন হলো, সে একটা গভর্নমেন্ট ফর্ম করলো। সেই ক্ষেত্রে 2026 সালের শুরু থেকে আপনি আসলে মানে 26 সাল বোধহয় ফেব্রুয়ারি শুরু থেকে আপনি আসলে বাজারটাকে কোথায় দেখবেন, যদি সবকিছু মনে হয় যে একটা ভালো ইলেকশন, একটা গভর্নমেন্ট ফর্ম করা, তাহলে আসলে বাজারটাকে প্রসপেক্টের জায়গাটা একটু বলবেন। তার সাথে আমি একটু সূত্র ধরে দিই, ক্যাল বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠান একটা বিগ ফোরকাস্ট করেছে, ওইটা যদি জানেন ওইটাকে একটু রিলেট করে যদি একটু বলেন। আচ্ছা, আমি আসলে তাদের ফোরকাস্টটা এইভাবে দেখি নাই, আর আমি আসলে বাজার ফোরকাস্ট করতে পারি না, এটা আমি সাপোর্টও করি না। এটা আমার কাছে খুব র্যান্ডম একটা জিনিস মনে হয় যে কত পয়েন্টে যাবে বা ইয়ে হবে, বাট এটা এক একজন এক একভাবে ভিত্তিতে করে থাকে। আমি খুব সিম্পলি যেটা মনে করি যে যদি আপনি যে কেসটা বললেন যে নির্বাচন ভালো মতো হলো, একটা ভালো গভর্নমেন্ট বলতে যেটাতে জেনারেল পাবলিক ট্রাস্ট করছে, কনফিডেন্স পাচ্ছে, এইভাবে ফর্ম করলো এবং তারাও এরকম কিছু স্টেপ বা ভিশন দিল, ভিজিবল ভিশন সবাই দেখলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, হ্যাঁ আমাদের এখানে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের অনেক স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে বা সাইন দেখা যাচ্ছে, এগুলো যদি দেখতে পায় আমার মনে হয় বাজার এখান থেকে অনেক ভালো করার সুযোগ রয়েছে। আমি এখানে
6,000, 7,000, 8,000, 10,000 বা 15,000 কোনো নাম্বার আমি বলবো না, কারণ এখানে আরও অনেক এক্সটার্নাল ফ্যাক্টর আছে। হ্যাঁ, আপনি দেখেছে যে 2021-এ বাজার একটা ভালো ডিরেকশনে যাচ্ছিল, রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হলো, বাজার পড়ে গেল, কারণ তেলের দাম বাড়বে, শিপিং কস্ট বেড়ে যাবে। তো 2026-এ আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল উপরে যদি ফোরকাস্ট করি যে পলিটিক্যাল এটা এই হলে বাজার এই হবে, এটা তো আই ক্যান সে ফর শিওর। হ্যাঁ, এখানে আরেক দেশের যুদ্ধের প্রভাব এখানে পড়তে পারে, একটা বড় ভূমিকম্প হলে এটার প্রভাব পড়তে পারে, সো ইউ নেভার নো। এই জন্য আসলে কেউই ফোরকাস্ট, বড় যারা ফার্ম ম্যানেজার আছেন তারাও ফোরকাস্ট করতে পারে না, আর আমি তো খুব ছোট একজন মানুষ। তো যাই হোক, আমি যেটা মনে করি যে 2026-এ ওভারঅল যেটা মোস্ট লাইকলি বাজারে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে, এবং এখানে বিনিয়োগ করে বাজারে ইন্ডেক্সের রিটার্ন যতই হোক, অনেক কোম্পানি আছে যেখান থেকে খুব ভালো রিটার্নের সম্ভাবনা আছে, আমি এটা বিশ্বাস করি, যদি বড় কোনো ক্যাওস না হয়, এগুলা কন্ডিশনগুলো রাইট থাকে। আমরা গত 1 বছরে একটা জিনিস দেখছিলাম, এইবার পুঁজিবাজার নিয়ে ডিএসসি বা ডিবিএ যত ধরনের আলোচনা আয়োজন করেছে, প্রত্যেকটা জায়গায় পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্য সময় অনেক পার্টিকেও দেখেছি যে এই পুঁজিবাজারের আলোচনায় তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। বড় 2টা পার্টি তারা মোটামুটি করে বলেছে যে তাদের কনসেন্ট্রেশন থাকবে পুঁজিবাজারের দিকে। এই যে তাদের যে একটা দেওয়া, মানে আস্থার জায়গা দেওয়া যে আমরা একটা কনসেন্ট্রেশন রাখবো, সেটা কি আপনি ট্রাস্ট করতে পারছেন কিনা, এটার ইম্প্যাক্ট কি দেখছেন? আনফর্চুনেটলি আমাদের দেশে কখনো কোনো গভর্নমেন্টই পুঁজিবাজারে সেইভাবে ফোকাস করে নাই। তারা বলেছে, আমি যেটা বলবো এটা ভদ্রতা করে বলেছে, এখনো আমার ধারণা ভদ্রতা করে বলে, হ্যাঁ, যে পুঁজিবাজারকে মনোযোগ দিয়ে দেবো, কিছু গেলে তো তখন তারা বলতে পারে না যে এটা দেখবো না। কিন্তু আমার ধারণা ব্যাংকিং সেক্টর যেভাবে ফোকাস করা হয়েছে, পুঁজিবাজারে যে দরকার আছে, এটাই মেজরিটি গভর্নমেন্টে যারা নীতি নির্ধারক ছিলেন, আমার ধারণা এই জিনিসটাই তারা বোঝার চেষ্টা করেন নাই, বুঝতে পারেন নাই। এখানে হয়তোবা একাডেমিশিয়ানের আইডিয়া নেওয়া হয়েছে, হ্যাঁ, কোনো ব্যুরোক্রেটের আইডিয়া নেওয়া হয়েছে, মার্কেট পার্টিসিপেন্ট এখানে খুব একটা তাদের ইনভলভমেন্ট ছিল না। অনেক রুল হয় আমাদের, দেখা যায় মার্কেট পার্টিসিপেন্টরা সেভাবে পার্টিসিপেটই করতে পারে না। এখন এখানে যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, কাজ করে আসছে, তার কথা শুনতে হবে, তার কথা বিশ্বাস না হলে বিদেশ থেকে নিয়ে আসো, যারা যেই দেশগুলো ভালো করছে এই পুঁজিবাজারে। আমাদের এখানে এরকম কথা শুনে আসছে যে পুঁজিবাজার হচ্ছে ফটকা ব্যবসায়ী, হ্যাঁ, পুঁজিবাজার হচ্ছে জিরো সাম গেম। এখন এটা তো আসলে তারা ওই ডেপতে যায় নাই, সে আসলে মনে করে এটা ফটকা ব্যবসায়ী, সে এটা ছোট করার জন্য বলে না, সে বিশ্বাস করে তাই না। আমাদের হিস্টোরিক্যালি যদি বলি, সেই জায়গাতে কিন্তু আমাদের বাজারে এটা প্রুভ করছে, এত ইরেশনাল ঘটনা ঘটেছে আমাদের বাজারে। সেটা হবে, সেটা আপনার বাংলাদেশে না, আমেরিকা তো হয়ে আসছে। হ্যাঁ, আপনি আমেরিকায় কোনো 1950-60 সালে লেখা কোনো বই পড়েন, দেখবেন আমাদের বাজারে যা হয়েছে সেখানে হুবহু তাই হয়ে আসছে। এটা একটা ইভলিউশন। হ্যাঁ, কিন্তু এখান থেকে তো তার মানে তো সেটা হচ্ছে দেখে তুমি ওইটা নিয়ে কাজ করতে হবে, এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ওই জিনিসটা কমে আসে। এটা পুরোপুরি বাদ যাবে না, এখনও হয়। এখন আপনি দেখবেন ইউএস মার্কেটে একদিন একটা শেয়ার 20% বেড়ে যাবে, একদিনে 20% পড়েও যায়, ইরেশনালভাবেই হয়, পেনি স্টক যেগুলো, হচ্ছে না? কিন্তু সেটা একটা পার্ট, বাট ওটা নট দ্যাট ইজ দ্য মেইন পার্ট। আমাদের এখানে করতে হবে যে পুঁজিবাজার হতে হবে ব্যাংকের একটা বিকল্প অর্থের যোগানদাতা। এখানে কয়টা ভালো কোম্পানি আসতেছে, ফেয়ারভাবে আসতেছে, কতগুলো কোম্পানি আনতে পারতেছে। আইপিও করে একটা কোম্পানি দেখা যাবে 2 বছর আটকায় থাকবো, আমি ব্যাংক লোন আমার এর থেকে তাড়াতাড়ি, আমাকে 2 বছর ব্যবসা বসে থাকবে। তো এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো রিফাইন করা, মনোযোগ দেওয়া, যদি অনেক কোম্পানি আসতো, গভর্নমেন্ট প্রজেক্ট হতে পারতো পুঁজিবাজারের মাধ্যমে। এটা তো জিরো সাম গেম না। একটা কোম্পানি লোন নিয়ে যেরকম সে বেনিফিটেড হচ্ছে, ব্যবসা বড় করতেছে, পুঁজিবাজার থেকে সে ব্যবসা বড় করতে পারতো, সে রিপিট আইপিও দিয়ে, রাইট অফার দিয়ে সে বারবার করে ফান্ড নিয়ে করতে পারতো। সেটা তো আমাদের ওরকম দেখা যায় না। এটা একটা প্রথম জিনিস। দ্বিতীয়ত হচ্ছে, আপনি দেখেন আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, এখানে বিনিয়োগকারীও না আসলে তাতে পুঁজিবাজারে আইপিও এত সাপোর্ট পাবে না, বড় বড় ফান্ড বা আসতে পারবে না। বাইরে সব বিনিয়োগকারী আসে হচ্ছে কোনো প্রফেশনাল ফান্ড ম্যানেজারের মাধ্যমে, মূলত মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। ইন্ডিয়াতে এক একটা মিউচুয়াল ফান্ড কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এক একটা ফান্ডেরই মোটামুটি 1 লাখ কোটি রুপির উপরে, 1 লাখ কোটি রুপি। আর আমাদের সবগুলো ওপেন এন্ড ফান্ড মিলে বাংলাদেশে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 10,000 কোটিও না, 1 লাখ তো সবগুলো মিলে এখানে 68টা কোম্পানি, লাইসেন্স কোম্পানি আছে। এখন ধরেন একটা বড় অংশ আবার আইসিবির কাছে। হ্যাঁ, তার মধ্যে বড় অংশ আইসিবির কাছে, যেটাকে আপনি বাদ দিয়ে ধরবেন মিসম্যানেজমেন্ট বা এটা গভর্নমেন্ট থেকে ফান্ড টান পাইছে, অন্য বিষয়, নট লাইক সবার পার্টিসিপেশন টাইপের। হ্যাঁ, এই যে আপনার মিউচুয়াল ফান্ড সেক্টর যদি আপনার এরকম বড় না হয়, তাহলে কি করতে হবে? এখন মিউচুয়াল ফান্ড সেক্টরকে আপনার ডেভেলপ করতে হবে যাতে মানুষজন এখানে আসে,
এই যে ডেভেলপমেন্টগুলো ইন্ডিয়াতে হয়েছে এটা একা একা হয়নি, এখানে রেগুলেটর ধরে 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 সে কাজ করছে যে এই পলিসিটা আমি এখন একটু ছাড় দিই, এটা আমি এখন একটু ইজি করে দিই, এখন মানুষ একটু ফান্ড নিয়ে আসুক, 1 কোটি টাকা হলো বাজারে আসুক, আস্তে আস্তে আমি এটা বড় করব। তো এগুলো কিন্তু নতুন করে আবিষ্কার করতে হবে না। আপনি ভালো করে একটা মডেল দেখেন, অনেকের এখন ইন্ডিয়া বা পাকিস্তানে অ্যালার্জি থাকতে পারে যে আমি ইন্ডিয়া ফলো করবো কেন, পাকিস্তান ফলো করবো কেন, ঠিক আছে তাহলে তুমি অস্ট্রেলিয়া ফলো করো, হ্যাঁ তুমি ইউরোপ ফলো করো, হ্যাঁ কিন্তু ভালো কাউকে ফলো করো, নট লাইক কোনো ফেইল্ড যে ইন্ডাস্ট্রি সেটা ফলো করা তো দরকার। আমি ভালো করতে চাইলে যে ভালো করছে তাকে ফলো করবো। তো এগুলো কিন্তু আমাদের পলিসিগতভাবে অনেক দিকে গভর্নমেন্টের যদি মনে হয় আমি দেশের লোককেও বিশ্বাস করতেছি না, সে বাইরে থেকে একজন এক্সপার্ট নিয়ে আসুক যারা ইয়ে করে, এবং মাল্টিপল জায়গা থেকে এক্সপার্ট নিয়ে আসুক। শুধু টিচারদের দেখার দরকার নাই, হ্যাঁ শুধু ব্যুরোক্রেটদের দেখার দরকার নাই, মানে শুধু রিয়েল মার্কেট হ্যাঁ যারা তাকে অ্যানালিসিস করতে পারে মনোযোগী হতে হবে, এবং যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চায় সেই ইন্ডাস্ট্রির লোক রাখতে হবে, এটা দেশের হোক বাইরের হোক। এগুলো আমরা অনুষ্ঠানটা একটু শেষের দিকে চলে আসছি, আমি একটু জানতে চাই এই যে আপনি বলছিলেন যে ডিসেম্বরে 70% মার্কেট দেখা গেছে যে হিস্টোরিক্যালি ভালো যায়। এইটার ক্ষেত্রে আমরা দেখছি ব্যাংক এবং ফাইন্যান্সগুলোর যে আর্নিং আসে, ডিসেম্বর ক্লোজিং হয়, তারপর আর্নিং দিতে শুরু করে, ডিভিডেন্ড দিতে শুরু করে, সেই জায়গা থেকে 5টা ব্যাংক মার্জার হয়েছে, এনবিএফআই নিয়েও কথাবার্তা চলছে। এইবার কি হতে পারে? মানে ব্যাংকগুলো তো কয়েকটা কমে গেছে, ফাইন্যান্স নিয়েও টানা হেঁচড়া চলছে, আবার কিছু কিছু ব্যাংক এই পট্টির মধ্যে কিছু কিছু ব্যাংক অস্বাভাবিকভাবে ভালো করছে। আপনি আসলে কি দেখছেন? আমি মনে করি এই সময় ভালো ব্যাংকগুলোর এখানে একটা ভালো অপরচুনিটি, এবং ইনভেস্টমেন্টও সেগুলো ভালো রিটার্ন দেওয়ার সুযোগ আছে। কারণ যেহেতু অনেকগুলো ব্যাংক, একটা সময় মানুষ কিন্তু ব্যাংক বলতে বুঝতো যে ব্যাংক লাইসেন্স আছে আমার কোনো টেনশন নাই, হ্যাঁ এখন অনেক লোক বিশ্বাস করে যে টাকা মার গেলে গভর্নমেন্ট টাকা দিয়ে দিবে, কিছু হবে না। এবং তখন সবাই কি করতো, কোথায় ইন্টারেস্ট রেট বেশি পাচ্ছি, কোথায় সার্ভিস ভালো, ব্যবহার ভালো করে, আবার ওই ব্যাংকটাই দরকার। এই ধারণা থেকে এখন মানুষ সরে আসতেছে। এখন মানুষ আস্তে আস্তে করে কেয়ারফুল হচ্ছে অ্যাসেট কোয়ালিটি নিয়ে। অত ফিনান্সের টার্মটা না থাকলেও সে বুঝতেছে যে সব জায়গা সেফ না। এটাতে সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হচ্ছে? ভালো ব্যাংকগুলা। তারা দেখা যাচ্ছে তাদের এখন ডিপোজিট ফ্লো অনেক বেশি, সে তার কস্ট অফ ফান্ড কমায় নিয়ে আসতেছে, কারণ সে যখন 2% ইন্টারেস্ট রেট কম অফার করতেছে তাও মানুষ রাখতেছে, যেটা আগে ছিল না। আগে সব ইন্টারেস্ট রেটের পিছনে বেশি দৌড়াতো। এখন এই ব্যাংকগুলোর কিন্তু কস্ট অফ ফান্ড কমে যাচ্ছে, তার লোন দেওয়ার সক্ষমতা বাড়তেছে, সে লোনও তখন বাড়াতে পারছে, তখন যার ডিপোজিট বাড়ছে ওর ইনকাম বাড়তে থাকবে। এবং ট্রেজারি থেকে অনেক ব্যাংক এই সময় খুব ভালো একটা প্রফিট করেছে এবং করবে তারা সামনে। সেই ধারাবাহিকতায় কি সামনে দেখছেন যে বেশ কিছু ব্যাংক আগের চেয়ে অনেক ভালো ডিভিডেন্ড দেওয়ার? আমার মনে হয় করবে, এবং বেশ কিছু ব্যাংকে একটা ভালো রিটার্ন হবে। আর মাঝখানে আপনি একটা কথা বলছিলেন যে পলিটিক্যাল কারণেও কিছু স্টকের মুভমেন্ট, হ্যাঁ এই জিনিসগুলো আসলে তো কিছুটা থাকবেই, কারণ এটা সবাই ধরে নেয় যে পলিটিক্যাল কারণে সে কিছু বেনিফিট পেতে পারে, বা তার নামে কিছু এলিগেশন ছিল বা কিছু বাধা নিষেধ ছিল, সেখান থেকে সে হয়তো বিয়ে করতে পারে। যেমন গভর্নমেন্ট বিজনেসগুলোতে সে হয়তো মানে যাদের সুযোগ আছে, যে কোনো ব্যাংকও দেখা যায় হয়তো গভর্নমেন্টের সাথে একটু বেশি ক্লোজ, হ্যাঁ তো তারা একটা ধারণা, এগুলো হওয়া উচিত না, কিন্তু এরকম একটা মানুষের পারসেপশন থাকে। তো অনেক ব্যাংকের মধ্যে হয়তো একটা মালিকানা পরিবর্তন বা বোর্ডের কন্ট্রোলে কারা আসবে, হ্যাঁ এগুলো জিনিসটাও দেখবেন যে কিন্তু একটা এক্সাইটমেন্ট চলবে সামনের পিরিয়ডগুলোতে। সেখানেও আমার ধারণা র্যালি হবে, যেগুলো হয়তো বা অত ভালো না, মাঝারি বা একটু দুর্বল ব্যাংক হতে পারে, কিন্তু স্পেকুলেশনের উপরেও হবে কিছু, আবার কিছু হবে ফান্ডামেন্টাল কারণে, যেটা সলিড আর্নিং বাড়বে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ইনভেস্টেড ম্যানেজমেন্টের এমডি ইমরান হাসানের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে ইলেকশন ঘিরে যত ধরনের শঙ্কা রয়েছে এর মধ্যে কিছু আশার কথাও বলছিলেন, যে কেউ যদি ঝুঁকি নিয়ে ভালো কোম্পানিতে এখন ইনভেস্ট করে, নিশ্চয়ই ঝুঁকি যারা পরে নেবেন তাদের চেয়ে বেশি লাভ করার সুযোগ তৈরি হবে। টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।